সাহেব, আমাকে যেতে দিন। আমি ভুল কিছু করিনি। চুপ কর। তুই ভুল করেছিস কি করিসনি সেটা আমরা ঠিক করব। সাহেব, আমার কথা শুনুন। এই বাচ্চাটাকে ছেড়ে দিন। চুপ থাক। বেশি দরদি সাজিস না। একে ধরো। এ বেশি দরদি সাজছে। ওরা কোন পুলিশ ছিল যারা আমার ছেলেকে মেরেছে? এখন আমি ওদের দেখাচ্ছি। এবার ওদের আর রক্ষা নেই। যখন একজন আবর্জনা কুড়ানো ছেলে আদালত কক্ষে প্রবেশ করল, তখন আবর্জনা কুড়ানো ছেলেটিকে দেখে বিচারক দিলীপ মেহতা দাঁড়িয়ে গেলেন। আসলে কে এই ছোট আদি, যাকে দেখে বড় বড় উকিল, এমনকি বিচারক দিলীপ মেহতাও নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন? কী রহস্য লুকিয়ে আছে ছেঁড়া কাপড় পরা এই বাচ্চাটির মধ্যে, যে পুরো আদালত কক্ষকে কাঁপিয়ে দিল? রেলওয়ে স্টেশনের ছাদে প্রচণ্ড বৃষ্টির শব্দ হচ্ছিল। ৮ বছরের ছোট আদি নিজের ভেজা প্লাস্টিকের বস্তায় জমানো ভাঙাচোরা মালের দিকে তাকিয়ে চিন্তিত ছিল। বিকেল ৪টে বেজে গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত বেশি কিছু পাওয়া যায়নি। কিছু পুরনো খবরের কাগজ, প্লাস্টিকের বোতল, ভাঙা খেলনা আর ধাতুর টুকরো। তার ছেঁড়া কাপড়গুলো বৃষ্টিতে ভিজে গিয়েছিল, কিন্তু সে হার মানতে রাজি ছিল না। ভাঙাচোরা নেবেন, ভাঙাচোরা! সে তার দুর্বল গলায় চিৎকার করছিল। রেলওয়ে স্টেশনে বসে থাকা যাত্রীরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিল। কারোরই সেই বাচ্চাটির প্রতি কোনো মায়া ছিল না, যে তার অসুস্থ মা সোমবতীর ওষুধের জন্য আবর্জনা কুড়োচ্ছিল। এরই মধ্যে স্টেশনের কোণে দাঁড়িয়ে থাকা ৫ জন পুলিশকর্মীর নজর ওই বাচ্চাটির ওপর পড়ল। প্রধান পুলিশ কিশোর যাদব তার ৪ সঙ্গী রোহতক সিং, রাজেশ ত্যাগী, শুভম এবং করণবীর ঠাকুরের সাথে বৃষ্টি থেকে বাঁচার জন্য সেখানে দাঁড়িয়েছিল। তাদের উর্দির ওপর বৃষ্টির ফোঁটা চকচক করছিল, কিন্তু তাদের মুখে কোনো দয়া ছিল না। দেখো, এই ছোট বাচ্চাটা ভাঙাচোরা কুড়াচ্ছে, কিশোর যাদব তার সঙ্গীদের বলল। কেননা এর ভাঙাচোরাগুলো আমরা নিয়ে নিই, কোথাও থেকে কিছু টাকা পাওয়া যাবে। বাকি ৪ পুলিশকর্মী শয়তানি হাসি হাসতে লাগল। ওরে ছোট, এদিকে আয়। কিশোর যাদব বাচ্চাটিকে ইশারা করল। আদির চোখে আশার আলো ফুটে উঠল। হয়তো কেউ তার সংগৃহীত জিনিসগুলো কিনতে চায়। সে দৌড়ে তাদের কাছে গেল। সাহেব, কি চাই? এই যে খবরের কাগজ আছে, এই যে বোতল আছে। কিশোর যাদব ইশারা করল, আর রোহতক সিং পুরো বস্তাটা কেড়ে নিল। ৫ জন পুলিশ মিলে আদির সারা দিনের পরিশ্রমের জমানো জিনিসগুলো নিজেদের কাছে রেখে দিল। যখন আদি টাকা চাইল, তখন তারা জোরে হাসতে লাগল। ওরে ছোট, আমরা পুলিশ, আমাদের কাছে টাকা চাইছিস? রাজেশ ত্যাগী ব্যঙ্গ করে বলল। আদির চোখে জল চলে এলো। সাহেব, আমার মা খুব অসুস্থ, আমার ওষুধের জন্য টাকা চাই, সে কাঁদতে কাঁদতে বলল। কিশোর যাদবের মুখ রাগে লাল হয়ে গেল। এখনো বকবক করছিস? চল ভাগ এখান থেকে। আদি ওদের পা জড়িয়ে ধরল। সাহেব, অর্ধেক টাকাই দিয়ে দিন। তখনই কিশোর যাদব রেগে গিয়ে আদির বুকে জোরে লাথি মারল। আদি মাটিতে পড়ে গেল। রোহতক তার কানে একটা চড় মারল এবং বলল, এখান থেকে চলে যা, নয়তো জেলে পুরে দেব। পাশে দাঁড়িয়ে থাকা এক চা বিক্রেতা বলল, সাহেব, ও মাসুম বাচ্চা, ওর টাকাগুলো দিয়ে দিন। কিন্তু তাকেও মার খেতে হলো। রাজেশ ত্যাগী তার মুখে চড় মারল। তোর সাহস কত? কিশোর যাদব আদেশ দিল, একে ধরো, জেলে পুরে দাও। করণবীর ঠাকুর আর রাজেশ ত্যাগী চা বিক্রেতাকে ধরে ফেলল। আদিকে কিশোর যাদব হুমকি দিল, তুমিও কি জেলে যেতে চাও নাকি পালাবে? আদি ভয় পেয়ে গেল এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু এই পুলিশরা কি জানত যে যে বাচ্চাটিকে তারা এত নিষ্ঠুরভাবে মেরেছে সে অন্য কেউ নয়, বরং জেলার সিনিয়র বিচারক দিলীপ মেহতার নিজের রক্ত? ৬ বছর আগে, যখন এই বাচ্চাটির বয়স ছিল মাত্র ২ বছর, তখন একটি মেলায় সে তার বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিচারক দিলীপ মেহতা তখন থেকেই তার ছেলেকে খুঁজছেন, কিন্তু কোনো হদিস পাননি। আজ যে বাচ্চাটি এই পুলিশদের সামনে অসহায় ছিল, সে ছিল তারই আদরের ছেলে, যাকে তিনি প্রতিদিন মনে করেন। আর এখন সে যে মায়ের সাথে থাকে, সে তার আসল মা নয়, বরং তাকে পালনকারী মা সোমবতী, যে একটি হারিয়ে যাওয়া মাসুম বাচ্চাকে কাঁদতে দেখে আশ্রয় দিয়েছিল এবং ৬ বছর ধরে পালন করছিল। ৬ বছর আগের কথা। বিচারক দিলীপ মেহতা তার ২ বছরের ছেলে আদির সাথে শহরের বাইরে হওয়া বার্ষিক মেলায় গিয়েছিলেন। দিনটি ছিল রবিবার, এবং বিচারক দিলীপ মেহতা ভেবেছিলেন তার ছোট ছেলের সাথে কিছুটা সময় কাটাবেন। বাচ্চাটি তখন কেবল হাঁটতে শিখেছিল। মেলায় নানা রকম রঙিন দোকান ছিল, খেলনা, মিষ্টি, জামাকাপড়। আদি সব দেখে খুব খুশি হচ্ছিল। তার ছোট আঙুলটি তার বাবার আঙুলের সাথে ধরা ছিল। বিচারক দিলীপ মেহতা একটি খেলনার দোকানে থামলেন। তিনি ছেলের জন্য কিছু খেলনা কিনতে চেয়েছিলেন। দোকানদার বিভিন্ন খেলনা দেখাচ্ছিল, রঙিন বল, ছোট গাড়ি, ভাল্লুক। দিলীপ মেহতা তার ছেলেকে জিজ্ঞেস করছিলেন, কি চাই বাবা, এই বলটা নাকি এই গাড়িটা? আদি খুশিতে হাততালি দিচ্ছিল।
খেলনা পছন্দ করার চক্করে বিচারক দিলীপ মেহতার মনোযোগ সরে গেল। তিনি ছেলের আঙুল ছেড়ে দিলেন যাতে সে 2 হাতে খেলনাগুলো তুলে দেখতে পারে। আদি তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল। হঠাৎ তার নজর মেলার অন্য পাশে একটি রঙিন বেলুন বিক্রেতার উপর পড়ল। আদির মনে হল বেলুনগুলো যেন তাকে ডাকছে। 2 বছরের মাসুম বাচ্চাটি ধীরে ধীরে তার বাবার থেকে দূরে সরে যেতে লাগল। বিচারক দিলীপ মেহতা তখনও খেলনা দেখছিলেন। তার মনে হয়েছিল বাচ্চাটি তার পাশেই আছে। বাবা, এই গাড়িটা কেমন? তিনি পেছনে ফিরে বললেন, কিন্তু আদি সেখানে ছিল না। শুরুতে তার মনে হল আদি দোকানের কোনো কোনায় লুকিয়ে আছে। বাবা, কোথায় তুমি? তিনি আওয়াজ দিলেন, কিন্তু কোনো জবাব এলো না। বিচারক দিলীপ মেহতার নিঃশ্বাস দ্রুত হতে লাগল। আদি, তিনি জোরে চিৎকার করলেন। দোকানদারও চিন্তিত হয়ে পড়ল। পুরো দোকান খোঁজা হলো, কিন্তু আদি কোথাও নেই। দিলীপ মেহতার বুক ধড়ফড় করতে লাগল। তিনি দোকান থেকে বেরিয়ে এলেন। মেলায় হাজার হাজার লোক ছিল। বিচারক দিলীপ মেহতা এক দোকান থেকে অন্য দোকানে ছুটতে লাগলেন। আপনারা কি 2 বছরের একটি ছোট বাচ্চাকে নীল শার্ট পরা অবস্থায় দেখেছেন? তিনি সবাইকে জিজ্ঞেস করছিলেন। মেলার কর্মকর্তাদের জানানো হলো। পুলিশকে ফোন করা হলো, কিন্তু আদির হদিশ মিলল না। রাত হয়ে গেলেও সে পাওয়া গেল না। ওদিকে 2 বছরের আদি বেলুন বিক্রেতার কাছে পৌঁছে গিয়েছিল। বেলুন বিক্রেতা একজন বৃদ্ধ লোক ছিলেন। তিনি দেখলেন একটি ছোট বাচ্চা একা ঘুরছে। বাবা, তোমার বাবা কোথায়? তিনি জিজ্ঞেস করলেন। আদি কথা বলতে পারত না, সে শুধু কাঁদছিল। বেলুন বিক্রেতা বুঝতে পারছিলেন না এই বাচ্চাটিকে নিয়ে কি করবেন। পাশেই একটি ছোট ভাঙাচোরার দোকানদার, এক বৃদ্ধা মহিলা, এটা লক্ষ্য করলেন। তিনি সম্বতী আম্মা নামে পরিচিত ছিলেন। সম্বতী আম্মা আদিকে দেখলেন। সে কাঁদছিল, ক্ষুধার্ত ছিল, ভীত ছিল। আম্মার মন কেঁদে উঠল। রাত হয়ে গেছে, কাল আবার খুঁজব। আজ একে আমার বাড়ি নিয়ে যাই, সম্বতী আম্মা বললেন। সম্বতী আম্মা আদিকে নিজের ছোট ঘরে নিয়ে গেলেন। তাকে খাবার খাওয়ালেন, দুধ খাওয়ালেন, পরিষ্কার কাপড় পরালেন। আদি কিছুটা শান্ত হল। বিচারক দিলীপ মেহতাও তার ছেলেকে খোঁজার জন্য সব রকম চেষ্টা করছিলেন। প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলেন, পুলিশকে আদেশ দিলেন। পুরো প্রদেশে তল্লাশি চলল। কিন্তু দুর্ভাগ্যবশত একে অপরের খোঁজ পেলেন না। বছর কেটে যেতে লাগল। আদি বড় হতে লাগল। সম্বতী আম্মা তাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করলেন। পড়াশোনা করানোর চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত সম্ভূতি আম্মা তার আসল মা নয়, কিন্তু তার কাছে সম্ভূতি আম্মাই ছিল সব। যখন আদির বয়স 7 বছর হল, তখন সম্বতী আম্মার শরীর খারাপ হতে শুরু করল। ডাক্তার বললেন তার ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার আছে, নিয়মিত ওষুধ খেতে হবে। একদিন আদি বাজারে গিয়ে এক ভাঙাচোরা ব্যবসায়ীর সাথে দেখা করল। চাচাজু, আমার কাজ চাই। আদি তার সব কথা জানালো। লোকটির মন গলে গেল। দেখ বাবা, তুই চাইলে আমার জন্য ভাঙাচোরা কুড়াতে পারিস। যা পাবি সব নিয়ে আসবি। যা টাকা পাবি তার অর্ধেক তোর, অর্ধেক আমার। আদি খুশি হয়ে গেল। সে প্রতিদিন রেলওয়ে স্টেশন, মার্কেটে গিয়ে ভাঙাচোরা কুড়াতে লাগল। যা টাকা পেত তা দিয়ে সম্বতী আম্মার ওষুধ আনত। সম্বতী আম্মা তার ছেলের জন্য খুব গর্ববোধ করতেন। কিন্তু আজ যা ঘটেছিল তা আদির জন্য ছিল সবচেয়ে খারাপ দিন। পুলিশরা তাকে খুব মেরেছিল, মাল নিয়ে টাকা দেয়নি। এখন সে কি মুখ নিয়ে সম্বতী আম্মার কাছে যাবে? আদি খুঁড়িয়ে খুঁড়িয়ে তার ছোট ঘরে পৌঁছাল। তার শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। সম্বতী আম্মা বিছানায় শুয়ে তার অপেক্ষা করছিলেন। আদিকে দেখেই তিনি চমকে উঠলেন। বাবা, তোর এই কি হাল? সম্বতী আম্মা ঘাবড়ে উঠে বসলেন। আদি পুরো ঘটনা জানালো, কিভাবে পুলিশরা তার জিনিস নিয়ে নিল আর তাকে মারল। সম্বতী আম্মা শুনে কেঁদে ফেললেন এবং আদিকে জড়িয়ে ধরলেন। যে সময় পুলিশরা আদিকে মারছিল, ঠিক সেই সময় রেলওয়ে স্টেশনের পাশে একজন সাংবাদিক, দিবাকর পাণ্ডে, পুরো ঘটনা রেকর্ড করছিলেন। তিনি একটি স্থানীয় নিউজ চ্যানেলের জন্য কাজ করতেন। তিনি নিজের ক্যামেরায় পুরো ঘটনা বন্দি করেছিলেন। দিবাকর পাণ্ডের মন কেঁদে উঠেছিল। তিনি আদির পিছু নিয়েছিলেন এবং দেখেছিলেন বাচ্চাটি কিভাবে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। এই ঘটনা দেখানো উচিত, তিনি ভাবলেন। পরের দিন তিনি আদির বাড়িতে গেলেন। সম্বতী আম্মার ঝুঁপড়ি দেখে দিবাকর পাণ্ডে বুঝতে পারলেন এই পরিবারটি কতটা দরিদ্র। আমি দিবাকর পাণ্ডে, একজন সাংবাদিক। কাল তোমার ছেলের সাথে যা হয়েছে আমি দেখেছি। সম্বতী আম্মা আর আদি দুজনেই ভয় পেয়ে গেলেন। সাহেব, আমরা ভুল কিছু করিনি, আদি বলল। না বাবা, তুমি ভুল করনি, ভুল করেছ ওই পুলিশগুলো। তিনি সম্বতী আম্মার সাথে কথা বললেন। সম্বতী আম্মা জানালেন এই বাচ্চাটি তার নিজের নয়, মেলায় পাওয়া গিয়েছিল।
দিবাকর পাণ্ডে পুরো ঘটনার একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করলেন এবং ভিডিওটি এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। শিরোনাম ছিল ৮ বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্য ভাঙাচোরা কুড়ায়, পুলিশ মাল নিয়ে টাকা দেয়নি এবং নিষ্ঠুরভাবে মেরেছে। ভিডিও আপলোড হতেই তোলপাড় সৃষ্টি হল। কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখল। মানুষ রাগে মন্তব্য করছিল, এই কেমন পুলিশ, লজ্জার কথা। ভিডিওটি ট্রেন্ডিংয়ে চলে এলো। বড় বড় নিউজ চ্যানেল এই খবর দেখাতে শুরু করল। পুলিশি বর্বরতার শিকার হওয়া ৮ বছরের আদি। স্থানীয়ভাবেও হাঙ্গামা শুরু হলো। মানুষ রাস্তায় নেমে এলো বিচারের দাবিতে। ছাত্র সংগঠন, নারী সংগঠন সবাই আন্দোলনে নামল। এদিকে ওই ৫ পুলিশের অবস্থা খারাপ হয়ে গেল। ভিডিওটি এখন জাতীয় স্তরে ভাইরাল। এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও খবরটি ছাপা হলো। বিচারক দিলীপ মেহতা তখন একটি আন্তর্জাতিক বিচার বিভাগীয় সম্মেলনে বিদেশে ছিলেন। যখন তার স্টাফ তাকে এই ভিডিওটি দেখালো, ভিডিও দেখে তার রক্ত টকবক করে ফুটতে লাগল। একজন ৮ বছরের বাচ্চার সাথে এমন আচরণ! কিন্তু যখন তিনি ভিডিওটির পরবর্তী অংশ দেখলেন, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ভিডিওতে সম্বতী আম্মা বলছিলেন যে এই ছেলেটি তার নিজের নয়, মেলায় পাওয়া গিয়েছিল। বিচারক দিলীপ মেহতা চিৎকার করে উঠলেন। তিনি বুঝতে পারলেন এই ছেলেটি আর কেউ নয়, তারই নিজের ছেলে হতে পারে যে ৬ বছর আগে হারিয়ে গিয়েছিল। পরের দিন সকালেই বিচারক দিলীপ মেহতার টিম আদির বাড়িতে পৌঁছাল। টিমের প্রধান রমেশ শর্মা সম্বতী আম্মার ঝুপড়ি দেখে অবাক হয়ে গেলেন। রমেশ সম্বতী আম্মার অবস্থা দেখে বুঝতে পারলেন তিনি খুব অসুস্থ। বিচারক দিলীপ মেহতা আদেশ দিলেন আম্মাকে শহরের সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি করতে। হাসপাতালের খরচ নিয়ে আম্মা চিন্তিত হলে রমেশ জানাল সব ব্যবস্থা বিচারক সাহেব করেছেন। সম্বতী আম্মার চিকিৎসা শুরু হল। এদিকে বিচারক দিলীপ মেহতা ফোনে রমেশকে জিজ্ঞেস করলেন বাচ্চাটির শরীরে কোনো বিশেষ চিহ্ন আছে কিনা। রমেশ সম্বতী আম্মাকে জিজ্ঞেস করলে তিনি জানালেন আদির ডান হাতের তালুতে একটি কালো দাগ এবং কপালে একটি ছোট্ট তিল আছে। ফোনেই কথা শুনে বিচারক দিলীপ মেহতা কেঁদে উঠলেন, এটা আমার ছেলে, এটা আমার আদি। তিনি তৎক্ষণাৎ বিমানে করে শহরে ফিরে এলেন। এদিকে আদালতে ওই ৫ পুলিশের বিরুদ্ধে শুনানি শুরু হল। ম্যাজিস্ট্রেট ভিডিওর প্রমাণ দেখলেন, সাক্ষীদের বয়ান শুনলেন। আদালত কক্ষে প্রচুর ভিড় ছিল। যখন বিচারক দিলীপ মেহতা আদালতে পৌঁছালেন, ম্যাজিস্ট্রেট তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। তিনি একপাশে বসে কার্যক্রম দেখতে লাগলেন। এবার আদিকে বয়ান দিতে ডাকা হল। আদি যখন আদালত কক্ষে ঢুকল, বিচারক দিলীপ মেহতা নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। তার চোখ বড় হয়ে গেল, বুক ধড়ফড় করছিল। পুরো আদালত অবাক হয়ে গেল যে এত বড় একজন বিচারক কেন একজন সামান্য ছেলেকে দেখে দাঁড়িয়ে গেলেন। আদি কাঁদতে কাঁদতে পুরো ঘটনা শোনাল। সম্বতী আম্মাও হুইলচেয়ারে বসে বয়ান দিলেন যে আদি তার নিজের ছেলে নয়, মেলায় পাওয়া গিয়েছিল। সম্বতী আম্মার কথা শেষ হতে না হতেই বিচারক দিলীপ মেহতা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি আদির কাছে ছুটে গেলেন এবং তার সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি আদির হাতের তালু আর কপাল দেখলেন। এটা আমার ছেলে। তিনি আদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। পুরো আদালত কক্ষে নীরবতা নেমে এলো। তিনি সবাইকে বুঝিয়ে বললেন ৬ বছর আগে মেলায় তার ছেলে হারিয়ে যাওয়ার কথা। বিচারক দিলীপ মেহতা সম্বতী আম্মার পা ছুঁয়ে প্রণাম করলেন এবং বললেন, আপনি আমার ছেলেকে নিজের করে মানুষ করেছেন, আমি আপনার ঋণী। এখন থেকে আমরা সবাই একসাথে থাকব। ম্যাজিস্ট্রেট তার রায় ঘোষণা করলেন। পুলিশ কর্মকর্তা কিশোর যাদবকে প্রধান অপরাধী হিসাবে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হল। বাকি ৪ জন রোহিত সিং, রাজেশ ত্যাগী, শুভম এবং করণবীর ঠাকুরকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হল। বিচারক তার রায়ে বললেন, এটি কেবল একটি বাচ্চার সাথে অন্যায় নয়, বরং এটি আমাদের পুরো সিস্টেমের ওপর একটি প্রশ্নচিহ্ন। যারা আইন রক্ষার দায়িত্বে আছেন তারাই যখন আইন ভাঙেন তখন তা সহ্য করা যায় না। বিচারক তার রায়ে আরও বলেন, আইন সবার জন্য সমান, আর যখন রক্ষকই ভক্ষক হয় তখন বিচার বিভাগকে কঠোরতম পদক্ষেপ নিতেই হয়। এই পুলিশ সদস্যরা যে নিষ্ঠুরতা দেখিয়েছে তা ক্ষমার অযোগ্য। আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় বিচারক দিলীপ মেহতা আদির হাত শক্ত করে ধরেছিলেন। আদি বারবার সম্বতী আম্মার দিকে তাকাচ্ছিল। দিলীপ মেহতা আম্মার কাছে গিয়ে বললেন, আম্মা, আদি শুধু আপনার কাছে একটি আশ্রিত সন্তান ছিল না, সে ছিল আপনার জীবনের অবলম্বন। আর আপনি আমার কাছে কোনো অচেনা বৃদ্ধা নন, আপনি আমার ছেলের রক্ষাকর্তা। আপনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন।
আদির বাবার অধিকার আমার ঠিকই, কিন্তু ওর উপর মায়ের অধিকার সারা জীবন আপনারই থাকবে। সোমবতী আম্মার চোখে আনন্দের জল। যে বাচ্চাটির জন্য তিনি গত ৬ বছর নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, আজ সেই আদির আসল পরিচয় এবং সম্মান ফিরে পেতে দেখে কার বুক গর্বে ভরে উঠল। দিবাকর পাণ্ডে, সেই সাংবাদিক যার একটি ভিডিও এই অসাধ্য সাধন করেছে, তাকে বিচারক ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানালেন। শহরের সবচেয়ে বড় প্রাসাদে এখন আর আদি একাকী ভাঙাচোরা কুড়ানো ছেলে নয়, সে এখন বিচারক দিলীপ মেহতার আদরের উত্তরাধিকারী। তবে তার ঘরে এখনও সেই পুরনো প্লাস্টিকের বস্তাটি একটি কাঁচের বাক্সে যত্ন করে রাখা আছে। সেটি তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে সততা আর পরিশ্রমের পথ কতটা কঠিন হলেও শেষ পর্যন্ত সত্যের জয় হয়। আর সোমবতী আম্মা, তিনি এখন সেই প্রাসাদের সবচেয়ে সম্মানিত সদস্য, যার মমতা ও ত্যাগের গল্প পুরো শহরে অনুপ্রেরণা হয়ে রইল। এই ঘটনার পর পুরো শহর জুড়ে এক নতুন অধ্যায় শুরু হলো। বিচারক দিলীপ মেহতা আদি এবং সোমবতী আম্মাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন। আদির জন্যে এটি ছিল এক স্বপ্নের মতো পৃথিবী। যে হাত দুটিতে কয়েকদিন আগেও ময়লা আর ভাঙাচোরা বস্তু লেগে থাকত, সেই হাত এখন নামি স্কুলের বই আর কলম ধরল। সোমবতী আম্মার চিকিৎসার জন্য দিলীপ মেহতা সেরা ডাক্তারদের নিযুক্ত করলেন। আম্মা এখন আর কোনো অস্বাস্থ্যকর ঝুপড়িতে নন, বরং প্রাসাদের মতো বাড়ির একটি সুন্দর ঘরে বিশ্রাম নেন। আদি প্রতিদিন স্কুল থেকে ফিরে সব কাজ ফেলে আগে আম্মার কাছে ছুটে যায়। সে জানে, এই বৃদ্ধা মা যদি সেদিন তাকে তুলে না নিতেন, তবে হয়তো আজ সে বেঁচেও থাকত না। এদিকে আদালত পাড়ায় এবং পুলিশ বিভাগে এই মামলার রায় এক বিশাল দৃষ্টান্ত হয়ে রইল। কিশোর যাদব এবং তার সঙ্গীদের জেল হওয়ার পর পুলিশ প্রশাসনের শুদ্ধি অভিযান শুরু হলো। সাধারণ মানুষের প্রতি পুলিশের আচরণ কেমন হওয়া উচিত তা নিয়ে নতুন করে প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। সাংবাদিক দিবাকর পাণ্ডেকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করা হলো। একদিন বিকেলে বাগানে বসে সোমবতী আম্মা আদিকে পড়তে দেখছিলেন। দিলীপ মেহতা পাশে এসে বসলেন এবং বললেন, আম্মা, আদির ভবিষ্যৎ এখন সুরক্ষিত। ও বড় হয়ে বিচারক হবে কিনা জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি, ওকে আমি আপনার মতো একজন দয়ালু মানুষ হিসেবে গড়ে তুলব। আদি দৌড়ে এসে দুজনের হাত ধরল। তার ছেঁড়া কাপড় বদলে গেছে, মারের দাগও মিলিয়ে গেছে, কিন্তু সোমবতী আম্মার প্রতি তার ভালোবাসা আর বাবার প্রতি শ্রদ্ধা আজও অটুট। গল্পটি এখানেই শেষ হয়, যেখানে অপরাধী শাস্তি পায় এবং ভালোবাসা ও সত্যের জয় হয়।